কিন্তু কে? এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা ধুলিস্যাৎ করছে। এই 34 বছরের গল্প শুনিয়েছে, কিন্তু 14 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে। ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো, কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো আজকে কোথায়? 2011 থেকে 2025 কত পুকুরকে এরা, ডোবাকে এরা কলকাতা শহরেরকে ধ্বংস করে দিয়েছে। সেগুলো বুঝিয়ে এই প্রমোটারদেরকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে। এগুলো জানেন না মেয়র সাহেব? 14 বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছেন। 14 বছরে কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি। যদি বারবার ডিবিসি এই পঞ্চায়েত থেকে যদি এই ধরনের এসে আমাদের এখানে খেলাবিত হয়, আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়, আমরা এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? সিএসসি কে দায়ী করলেন, যদিও বিরোধী দলনেতা দায়ী করেছেন কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকে। তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছেন সুপ্রিম। আপনি আলাদা মামলা করেছেন, তার প্রেক্ষাপটটা বলুন, আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কাউকে দায় চাপিয়ে বলুন বা দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না। জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে? সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সুমোটো করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। আমার চাকরি চুরি হয়েছে, আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে। আমি কিছু জোরে একটু আমি অকাফ কেড়ে নিচ্ছে আমার। আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি, সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে। উকিলরা লড়াই করে 24 ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে। তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কার দায় ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভার্সেস যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো। কলকাতায় আমার অফিস, কলকাতায় আমি বড় হয়েছি। আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে। কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার। কলকাতার মানুষ গত 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে। শুধুমাত্র দায় ধারাধারি করলে হবে না তো। আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে, যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে, এই দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। এবার কাদের দায়িত্ব আছে, তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেটাও দেখি কিছু হচ্ছে না, শুধু দায় ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরে জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন, অনেক ছবি দেখিয়েছেন, কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে, ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে, না গেলে তার মাইনে কাটবে। ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে। তো এই যে সমস্যা হচ্ছে, নাগরিক জীবনাতে বিপর্যস্ত হয়ে উঠছে। তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেই জন্য আসছে আজ কোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করছি বিচারপতি ডাইরেকশন দেবে আগামী দিনে কলকাতা শহর সুস্থ থাকবে, কলকাতা শহর সচল থাকবে। আচ্ছা, মেয়র দাবি করেছিলেন মঙ্গলবার রাত 10টার মধ্যে জল নেমে যাবে, কিন্তু বাস্তবে এখনো কলকাতা শহরের অনেক অংশ জলমগ্ন। মেয়র সাহেব অনেক গল্প শোনান, কাজের কাজ কিছু হয় না। মেয়র সাহেবের কাজ হবে, মেয়র সাহেব যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুক, আমরা নিয়ে যাচ্ছি। যেগুলো যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে, যেখানে সেগুলো বুলডোজার চালাবে, জিজ্ঞাসা করুন তো। বৈধ তো অবৈধ নয় সেগুলো। আপনার ড্রেনগুলো, ম্যানহোলগুলো যেগুলো আছে সেগুলো কি পরিষ্কার করবে? সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টির জলগুলো গিয়ে যেখানে পড়ছে, সেই খালে পড়ছে বলুন, বিলে পড়ছে বলুন, যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে, যে ওয়েটল্যান্ডগুলো আছে, সেগুলো আজকে আছে জীবিত। কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে। আমাদের ভাঙড় বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে, ক্যানিং পূর্ব বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে। সে জায়গাগুলো কোথায়? শাসক দলের ছত্রছায়া থেকে বাড়ি বানিয়েছে, প্রমোটিং করছে, ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে। ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে পানিটাকে শোধন করে নিতে পারে। সে ওয়েটল্যান্ডকে ধ্বংস করে দিচ্ছে। এখন মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে। ওপেন চ্যালেঞ্জ আসুক তো, তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে। সিভিল সোসাইটি আসবে। আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না। আসুক সামনে, আমাদের কথা বলবো আমরা, সিভিল সোসাইটির মানুষ, কলকাতার মানুষজন কথা বলবে, উত্তর দিতে পারবে মেয়র সাহেব। যেখানে প্রশ্ন হচ্ছে, যেগুলো বলছে ওখানে প্রশ্ন করার জায়গা নাই। আপনারাই খুব বেশি মিডিয়া ছাড়া কোনো থার্ড কেউ কোশ্চেন করতে পারছে না। ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো, কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো আজকে কোথায়? 2011 থেকে 2025 কত পুকুরকে এরা, ডোবাকে এরা কলকাতা শহরেরকে ধ্বংস করে দিয়েছে। সেগুলো বুঝিয়ে
এই প্রমোটারদেরকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে। এগুলো জানেন না মেয়র সাহেব? এখন মানুষের কাছে ভালো ভালো শাস্তি চাইছে, 10টা মানুষের প্রাণ চলে গেল। শুধু মানুষ প্রাণ নয়, আরে কুমারটুলিতে অবস্থা দেখুন, যেখানে আজকে এই সময় তারা কোথায় যাবে? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বই পড়াতে যান, সেখানে বইগুলোর কি অবস্থা হচ্ছে। ছোট ছোট আজকে শারদোৎসব আসতে চলেছে, মরশুম শুরু হয়ে গেছে, যে ফুটপাতে যারা বিক্রি করেন তাদের মাল যেখানে রাখে সেগুলো সব আজকে বৃষ্টির জল গিয়ে সেখানে সব নষ্ট হয়ে গিয়েছে। এই দায়ভার নিতে হবে। এই দায়ভার থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছেন। কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিভিসি প্রসঙ্গ টেনেছিলেন এবং ফারাক্কার ড্রেজিং এর কথাও বলেছিলেন, যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে এর সঙ্গে কোনো সম্পর্কই নেই কলকাতার জল জমা। আদিগঙ্গা কে বোঝায়? দেখুন, আমি নদী নালা বা এটা নিয়ে পড়াশোনা করে এক্সপার্ট হয়নি, তারপরেও আমি বলবো যে কিছু কিছু আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলে দেখেছি, যদি ডিবিসি অপরিকল্পিতভাবে মনে হয় ব্যারেজ থেকে বা ব্যারেজ থেকে যদি বৃষ্টির জল বলুন বা ওই বিভিন্ন রাজ্যের পানি এসে ছেড়ে দিয়েছে, যদি এই ধরনের কোনো অভিযোগ আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? একটা সময় শুনেছিলাম ম্যানমেড, তো ম্যানমেডকে ধ্বংস করতে হবে। তো সবসময় বললে হবে যে ওরা জল ছেড়ে দিচ্ছে, ওরা পানি ছেড়ে দিচ্ছে আর আমাদের এখানে ডুবে যাচ্ছে? এটা কতদিন চলবে? এই অসহায়দের মতো কথা কেন? আমি আমার কথা বলছি, অসহায়দের মতো কতদিন বার শুনবে কথা? আর কিছু হলে 34 বছরের দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে। 14 বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছেন, 14 বছরে কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি। যদি বারবার ডিবিসি এই পঞ্চায়েত থেকে যদি এই ধরনের এসে আমাদের এখানে প্লাবিত হয়, আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়, আমরা এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? সংবিধানের 131 ক্লজ দিয়ে, সেকশন দিয়ে, আপনার আর্টিকেল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন? ডিবিসির বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? বারবার শুনছি আমরা ডিবিসি না বলে পানি ছেড়ে দিচ্ছে। তো ডিবিসিতে আমাদের যে অফিসারগুলো নিয়োগ করা আছে তাদের ভূমিকা কি? যদি আমাদের না বলে ছাড়ে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? আমরা সাফার করছি। আর বাস্তবিক অর্থে বলছি, আদিগঙ্গা থেকে শুরু করে আপনার আমাদের যে ভাঙড়ের উপর দিয়ে যে খালগুলো বয়ে গেছে তার দুরবস্থা, এবং যে ওয়েটল্যান্ড আছে, এরা ওয়েটল্যান্ড নিয়ে কথা বলে শুনবেন। আমি তো এদেরকে মনে করি যারা এই ওয়েটল্যান্ড বোঝাচ্ছে তাদেরকে তো ধরে সর্বোচ্চ সাজা দিয়ে জেলের মধ্যে রাখা দরকার। কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে। সে ওয়েটল্যান্ড এই শওকত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙড়ের একটা অংশ এবং ক্যানিং এর একটা অংশকে এরা বুঝিয়ে প্রাসাদ সম বাড়ি বানাচ্ছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আর আমি আপনাদের বলে যাই, আমি আগামী দিনে মামলা করতে আসছি কলকাতা হাইকোর্টে। আমি আসবো, আমি ভাঙড়ের তখন আসবো ভাঙড়ের বিধায়ক হিসাবে মামলা করতে। আজকে আমি এসেছি আমি একজন নাগরিক হিসাবে। কলকাতা থেকে আমি বড় হয়েছি, কলকাতায় আমার এখানে আমার স্পোর্টস এর গ্রাউন্ড, এখানে আমি খেলাধুলা করেছি, এখানে আমি পড়াশোনা করেছি। কলকাতার মানুষের দুর্দশার কথা ভেবে আমি একজন মানুষ হিসাবে মামলা করতে আজকে এসেছি। আর আগামী দিনে আমি আসবো মামলা করতে, এখানেই আসবো একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে। আমাদের বিধানসভায় ওয়েটল্যান্ড গুলোকে তা ধ্বংস করে দিচ্ছে, বুঝিয়ে সর্বনাশ করছে। গতকাল যখন এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক মানুষকে বাধ্য হয়েছিলেন বেরোতে তারা, কিন্তু কোনো সরকারি বাস ছিল না, প্রাণ বাঁচালো শেষ পর্যন্ত বেসরকারি বাস এবং মেট্রো। 34 বছরের গল্প শুনিয়ে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই 34 বছরের গল্প শুনিয়েছে, কিন্তু 14 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে। আজকে সরকারি বাস কোথায়? গতকালকে তো বিশেষ করে বেশি বাস নামানো দরকার ছিল, তার পরিবর্তে বাস দেখা পাচ্ছিল না। ফলে আমরা দেখেছি, আপনারাই অনেকে দেখিয়েছেন ভিডিও, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনার বাসে অত্যাধিক ভিড়। একটি বাস দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে যেতে যাচ্ছিল, বাসের দরজার কাছে ঝুলছিল, প্রাণহানির সংখ্যা ছিল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচেছে। সরকারের এই ব্যর্থতাগুলোকে নিয়ে চর্চা হচ্ছে না। যখন এই কথা হচ্ছে সেই 34 বছরের গল্প শোনাচ্ছে। এগুলো বন্ধ করা দরকার, এইগুলো থেকে নিস্তার পাওয়া দরকার। কিন্তু কে? এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা ধুলিস্যাৎ করছে। কিন্তু সরকারি বাস যদি বেশি বেশি করে নামায়, রাজস্ব আসবে, মানুষের সুবিধা হবে, সেটা এটা করছে না। আর একটা কথা, শুধু প্রাকৃতিক দুর্যোগ আমি বিশ্বাস করবো না এর কথায়। প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে সরকারের দুর্যোগ করেছে, সরকারেরও ব্যর্থতা আছে। আমি একজন বাংলার নাগরিক হিসাবে আমার স্বাধীনচেতা আছে, আমার স্বাধীন চিন্তা ভাবনা থেকে দাঁড়িয়ে বলছি, যেমন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বৃষ্টি হয়েছে, তার সাথে সাথে সরকারের ব্যর্থতার জন্য গতকাল বা পরশুদিন রাত থেকে গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাগরিককে, এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না।